স্বাগত জানাচ্ছি পাবলিক টক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা গণভোটে হ্যাঁ প্রচারণায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা, নিরপেক্ষতা এবং আইনি বৈধতা নিয়ে বিতর্ক আ নিয়ে নানা অভিযোগ কিংবা এবং এই নির্বাচনের আগেই ব্যালট বাক্স নিয়ে যে পক্ষপাতিত্বের অভিযোগ করছে আ সবগুলো পক্ষ, সেইসব বিষয় নিয়েই কথা বলবো এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আব্দুল মুকিত। আমরা তার সঙ্গে পরিচয় হই। জি, স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। হ্যাঁ, কেমন ধন্যবাদ আছেন? আমাকে। হ্যাঁ, আছি, ভালো আছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আসলে আমরা প্রথমেই একটু আ যে বিষয়টি জানতে চাই যে জি। এই যে আ আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে এবং সেই আ নির্বাচনে একটা বড় বিষয় হচ্ছে হ্যাঁ ভোট রয়েছে। জি। তো হ্যাঁ ভোটে আপনার আওয়ামী লীগ যেমন এই পুরো ভোটটাই আ না হওয়ার বিষয়ে বলেছেন এবং হুমকি দিচ্ছেন যে ভোট হতে দেবেন না। আচ্ছা, হ্যাঁ, তার পাশাপাশি তারা না ভোটের প্রচারণাও চালাচ্ছেন যে ভোট আচ্ছা, যদি কেউ দেয় সেটা যেন না ভোট দেয় বিশেষ আচ্ছা, করে আপনার গণভোটের ক্ষেত্রে। কারণ গণভোটে না ভোট দিলে হ্যাঁ ভোট দিলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আরকি মুছে ফেলার যে একটা বিষয় সেটি আসলে হ্যাঁ ভোটের ক্ষেত্রে রয়েছে সেই বিষয়টি বলেছে। আপনি এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন বা এটা কি মনে করেন? আমার মনে হয় এটা একদমই irrelevant। মানে মুক্তিযুদ্ধকে এবার যে ওই যে আপনার যে জুলাই সনদে যেসব প্রস্তাবনা, বিশেষ করে এই যে গণভোটটা হচ্ছে এইজন্য যে সংবিধান সংস্কার করা লাগবে ওই জায়গাগুলো। যেমন আপনার জুলাই সনদে মোট ৮৪টা প্রস্তাব এড করা হয়েছে। এর মধ্যে ৪৭টা প্রস্তাব হচ্ছে সংবিধানের সাথে সম্পর্কিত। তো ওই ৪৭টা প্রস্তাবের জন্য গণভোট প্রয়োজন। আর বাকি যে এর বাইরে যে ধরেন ৩৭টার মতো আছে, ওগুলা হচ্ছে অন্যান্য যে প্রথমে ইউনূস গভর্নমেন্ট যে ৬টা কমিশন করেছিল, ওইটার ৬টা কমিশন বিভিন্ন রকম যে প্রস্তাবগুলো একসাথে করে যে ঐকমত্য কমিশনে ফাইনালি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। ওই ৩৭টা প্রস্তাব হচ্ছে যেগুলা সংবিধানের সাথে কোনো মানে ওগুলোর জন্য সংবিধানের কোনো পরিবর্তন আনার দরকার নাই। কাজে ওগুলা যেহেতু সবগুলো দল একমত হয়েছে, ওগুলা মানে নতুন সরকার আসলে ইমপ্লিমেন্ট করতে পারবে। এখনো কিছু ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে বিভিন্ন, যেমন ধরেন দুদক, তারপরে বিচার বিভাগ, তারপর আপনার ওই যে কি বলে প্রশাসন, পুলিশ, হ্যাঁ, এই ইয়েগুলো আর কি, ইসি ইলেকশন কমিশনের কিছু আপনার সংস্কার হয়েছে। আবার কিছু স্পেশালাইজড ইয়ে আছে, যে স্বাস্থ্য, শ্রম, নারী উন্নয়ন, এই ইয়েগুলো আর কি। আরো 4টে স্পেশালাইজড কমিশন ছিল। তো ওদের যে এইসব যে প্রস্তাবনা, ওগুলো কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো ৪৭টা হচ্ছে সংবিধানের সাথে সম্পর্কিত। এই জন্য এটাকে যদি নাড়াতে হয়, তাহলে গণভোট নিলে কি হবে, যে মানুষের অনুমতি নিয়ে এটাকে চেঞ্জ করা হচ্ছে। সেজন্য এটা অনেক শক্ত একটা স্ট্রং একটা বেস তৈরি হবে এটার পেছনে, যে মানুষের এটার অনুমতি ছিল। তো এই জন্য কিন্তু এই ৪৭টা প্রস্তাবে এমন কোনো প্রস্তাব নাই যেটা মুক্তিযুদ্ধকে কোনোভাবে হেয় করে, বা মুক্তিযুদ্ধের কোন রকম যেই অবস্থান আমাদের জাতীয় ইয়েতে, সেটার কোন রকম অবনমন বা কিছু করে, এরকম কিছুই নাই। হ্যাঁ, তো এটা একদমই অপপ্রচার। এটা মোস্ট প্রবাবলি তারা ইগোর জন্য করতেছে, কিন্তু অনেস্টলি এই গণভোটে যদি হ্যাঁ যেতে, এটাতে যারা উপকৃত হবে তাদের একটা দল হচ্ছে আওয়ামী লীগ নিজে। কারণ এটা হ্যাঁ, কেন করা, কারণটাই জানতে চাচ্ছিলাম। জি। হ্যাঁ, এটা কেন করা হচ্ছে, এটা করা হচ্ছে এবার যে গণভোটে যে ৪৭টা যে প্রস্তাব যেগুলো ঢোকানো হবে, পুরোটাই আর কি একদম একটা কোর অবজেক্টিভ, কোর একটা উদ্দেশ্য হচ্ছে যে গভর্নমেন্ট যাতে খুব বেশি শক্তিশালী না হয়ে যায়, যেটা শেখ হাসিনার গভর্নমেন্ট আর কি একদম ফ্যাসিস্ট হয়ে গেছিল, স্বৈরাচার, মানে 3টা ইলেকশন তারা করেনি। এইরকম খুব বেশি মাত্রায় যাতে স্বৈরাচারী বা একদম শেখ হাসিনার মতো এরকম ফ্যাসিস্ট পর্যন্ত চলে না যায়, ওইটার বিভিন্ন যে লুপ হোল গুলো আছে দেশের বর্তমান সংবিধানে প্লাস আইনগুলোতে, ওই সবগুলো লুপ হোল ক্লোজ করে দিয়ে যাতে আর এটা না করা যায়। কাজেই এই গণভোটে যদি হ্যাঁ যেতে,
একমাত্র বিপদে পড়বে যারা ক্ষমতায় যাবে তারা। মানে বিপদে পড়বে মানে কি, যারা ক্ষমতায় যাবে তাদের জন্য ওই দেদারসে বিশাল আপনার যে একটা ক্ষমতা উপভোগ করা, হাসিনার মতো স্বৈরাচার বা ফ্যাসিবাদ হয়ে যাওয়া, ওই পথ থাকবে না। কাজেই এই গণভোটে সবচেয়ে ক্ষতি হবে এখনকার আমাদের যে মানে বাস্তবতা দেখলে সবচেয়ে ক্ষতি হবে বিএনপির। মানে ক্ষতি মানে হবে কি, যারা ক্ষতি বলতে কি, যারা যে ক্ষমতায় গেলে আগে যেটা নিয়ম ছিল যে ক্ষমতায় যাওয়ার পরে আর কোনো কিছু তোয়াক্কা না করা, তোয়াক্কা সেই না করা, সেটা হ্যাঁ সেটা পারবেন সেইটা না। হ্যাঁ মানে পারবে। ক্ষতি মানে আর কি লোকসান হবে ওই হিসেবে বললে যে, ধরেন এখন যদি কেউ কোনো এমপি পদপ্রার্থী যদি শত শত কোটি টাকা ইনভেস্ট করে সে এমপি হওয়ার জন্য করে, তো হয়তো তার জন্য কিছু ব্যারিয়ার তৈরি হবে, ওইটা তো সে রিটার্ন ব্যাক করতে চাইবে ওই যে জায়গাটা। কিন্তু সরকার যারা করবে না, যে রাজনৈতিক দলগুলা, তাদের জন্য উল্টো এটা একটা লাভবান হবে, যেহেতু সরকারও তো স্ট্রং হইতে পারবে না। কাজে রাজনীতি মানে রাজনৈতিক দলগুলা তাদের অ্যাক্টিভিটিস গত 17 বছর যে করতে পারেনি ওইটা আরো কিন্তু এই ইজিলি জায়গায় করতে একটু আপনি পারবে। যেটা বললেন যে সরকার মানে স্ট্রং না হওয়ার কথা বললেন, মানে সরকারের যেমন অনেকে যেটা বলছে যে আসলে সরকারের স্ট্রং না হলে, যেমন ধরেন হচ্ছে একটা প্রস্তাব আছে যে একজন একই সাথে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং পার্টির প্রধান হইতে পারবেন না। হ্যাঁ তো এটা যেমন বলা হয়েছে যে আসলে এটা না হইলে, এই তিনটা জায়গায় যদি আসলে এক না থাকে, তাহলে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে অনেক দুর্বলতা হয় এবং এটা স্থির হবে। এটা আসলে এক ধরনের দুর্বল সিচুয়েশন হয়। আসলেও কি তাই? মানে এটাতে মানে সরকার পরিচালনায় কোনো বাধা আচ্ছা, হয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ আপনার আসলে তো চেক অ্যান্ড ব্যালেন্স যে কোনো একটা সিস্টেম, আমরা আপনার যদি ধরেন যারা একটা কোম্পানি যখন কেউ ফর্ম করে, সে জানে যে সিইও যা ভাববে তাই যদি করে তাহলে কোম্পানি যে মানে ডেফিনেটলি প্রফিট করবে, এটার কোনো মানে নিশ্চয়তা নাই। আপনি একটা বোর্ড করেন, আপনি বিভিন্ন সি এক্সও নানা রকম খুব কি বলা যায় যে প্রফেশনাল লোকজন আসে, সবার মতামত নিয়ে একটা চেক অ্যান্ড ব্যালেন্স একটা পরিবেশ তৈরি করতে হয়, তখন হচ্ছে এখান থেকে আপনি বেস্ট আউটপুট পাবেন। তো ধরেন এখন এই যে আমেরিকা বলেন, আমি আমেরিকায় ছিলাম, জাপানে ছিলাম, ওখানে দেখছি এটা খুবই নর্মাল যে রাজনৈতিক দলের যারা লিডার থাকবে আর নির্বাহী যেটা যে সরকার চালাবে, এটা অলওয়েজ ডিফারেন্ট। যেমন আমেরিকায় দেখেন যে রিপাবলিকান পার্টির সাথে ট্রাম্পের পদের কোনো পদবীর তোয়াক্কাই নাই। বা জাপানেও যে প্রাইম মিনিস্টার যারা হয়, আমি কখনোই দেখি না যে মানে যে পার্টি যেটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, ওদের যে আর কি টপ লিডার যে, সে কখনোই প্রধানমন্ত্রী হয় না, হয় ওদের কতগুলো ফ্যাকশন থাকে। তো যে কোনো একটা ফ্যাকশনাল লিডার যাকে পার্টি মনে করে যে এর এখন যে পলিসিগুলো আছে মাথায়, এটা সবচাইতে পপুলার হবে, সবচাইতে ইফেক্টিভ হবে, তাকে তারা প্রধানমন্ত্রী পদে নমিনেট করে ধরেন ইলেকশনের সময়। তো এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব কমন প্র্যাকটিস, এবং এটা দরকার আছে, নাহলে আপনার নির্বাহী আর পার্টি দুইটার ব্যালেন্স ঠিক থাকবে না। ওই যে এক ধরনের মানে এখন বাংলাদেশে যেটা যে পার্টিগুলোর ভিতরে কিন্তু স্বৈরতন্ত্র চলে, ওইটা দূর করার জন্য হচ্ছে এই জিনিসটা লাগবে। জি। কিন্তু আরেকটা বিষয় সেটা হলো যে ধরেন এই যে গণভোট হচ্ছে, এই গণভোটে সরকার আহ, হ্যাঁ এর পক্ষে প্রচারণা করছে। এটাতে যেটা অনেকে বলছে যে আহ, আচ্ছা, গণতান্ত্রিক নীতির পরিপন্থী হচ্ছে এবং সরকার একটা পক্ষের হয়ে যে প্রচারণা করছে, এটা আসলে প্রচারণা করতে পারে কিনা। সরকার প্রচারণা করতে পারে যে মানে গণভোটে ভোট দিন, কিন্তু সরাসরি হ্যাঁ পক্ষে আসলে প্রচারণা আচ্ছা, করতে পারে কিনা, এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। হুম, সেই জায়গাটায় আপনি আসলে কি মনে আচ্ছা, করেন? এবং এটাতে আহ, যদি আসলে এই প্রচারণার ফলে যে ফলাফল আসবে, সেটাতে আসলে যে মানুষের যে মতামতের, সেটা আসলে প্রকৃত প্রতিফলন ঘটবে কিনা, আচ্ছা, আচ্ছা, সেই হ্যাঁ এটা জায়গাটা যদি একটু বলেন। সুন্দর প্রশ্ন। এটা খুব আমি মানে ইদানিং অনেক জায়গায় এটা এই আলোচনাটা দেখছি। তো এখানে একটা জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে যে ধরেন সাধারণ যে নির্বাচনগুলা, যে সংসদ নির্বাচন বা চেয়ারম্যান বা কমিশনার ইলেকশন, এটা আর গণভোটে কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল একটা ডিফারেন্স আছে। যেমন সাধারণ নির্বাচনে কি হয় যে পলিটিক্যাল পার্টিগুলা জনগণের টেবিলে নিজেদের প্রার্থীকে রাখে, এই যে এই আমার প্রার্থী এ বি সি ডি, হ্যাঁ,
তারপর সেখান থেকে জনগণ হচ্ছে একজনকে বাছাই করে। কিন্তু গণভোট কিন্তু এক্স্যাক্টলি জাস্ট আপনার টেবিলে হ্যাঁ আর না রাখছে একটা বাছাই করা এত সিম্পল না। গণভোট হচ্ছে কে রাখে, যেমন সাধারণ নির্বাচন হচ্ছে কি পার্টিগুলা রাখে প্রার্থীকে, আর গণভোটে কে রাখে, কে কি রাখে, এটা যদি আমরা ভাবি তাহলে হচ্ছে কি যে গভর্নমেন্ট, সাধারণত গভর্নমেন্ট একটা প্রপোজাল রাখে মানুষের টেবিলের উপরে, যে এই প্রপোজাল আমরা চাচ্ছি যে এটা বাস্তবায়ন হলে দেশের জনগণের উপকার হবে। তো তারা এই প্রপোজালটা রাখে এবং গণভোটের মাধ্যমে তারা আসলে কি চায়, যে তারা মানুষের অনুমতি চায়, এটা ঠিক বাছাই করা না, এর চেয়ে বেশি হচ্ছে যে আমরা আপনাদের অনুমতি চাচ্ছি, এটা দেশের জন্য ভালো হবে। তো এখন আপনি এইভাবে চিন্তা করেন যে আপনি আপনার ধরেন কেউ একজন একটা কোম্পানিতে আপনি চাকরি করেন, আপনি খুব ভালো একটা বিজনেস প্ল্যান বানালেন, আপনি মনে করছেন যে এটা কোম্পানির বিজনেসকে অনেক দূর আগায় দিবে। এখন আপনি বোর্ডে কি জাস্ট পেপারগুলো দিয়ে বলবেন আচ্ছা আপনারা পড়েন, হ্যাঁ বা না একটা দিয়ে দেন, তা কিন্তু করবেন, আপনি কিন্তু প্রেজেন্ট করবেন, আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে এই প্রপোজালটা যে আমি লিখছি আপনাদের সামনে দিচ্ছি, কোথায় কোথায় কি করলে ভালো হবে, তাদের প্রশ্ন শুনবেন, উত্তর দেবেন। তো এই কমিউনিকেশনটা তো দরকার আছে। তো এই জন্য গভর্নমেন্ট অবশ্যই প্রচার করবে, যে সে তো চাইবে যে মানুষ নিশ্চিত হোক যে তারা যে অনুমতি দিবে, হ্যাঁ বলবে, সেটা যাতে তারা বুঝে হ্যাঁ বলে। তো এই নিশ্চিতকরণের জন্য গভর্নমেন্টকে প্রচার করতেই হবে, প্রচার না করলে বরং খারাপ, যে আপনারা কিছুই বললেন না, কতগুলো প্রস্তাবে না এখন হ্যাঁ না বলতেছেন, না, সেটা হয় এটার না। ক্ষেত্রে আরেকটু যুক্ত করতে চাই, যেটা হচ্ছে যে আচ্ছা। যেমন এই বিষয়টা নিয়ে বিবিসিও যেমন একটা প্রতিবেদন করেছিল যে আসলে এই যে আচ্ছা। প্রচারণা হচ্ছে এবং এই পোস্টাল বা মানে এই জায়গাটায় আসলে আইনি কোনো পরবর্তীতে আইনি বৈধতা বা বিতর্ক তৈরি হতে পারে কিনা, সেই বিষয়টাও কি যদি একটু আচ্ছা, যুক্ত হ্যাঁ, করেন। এটা সুন্দর বলছেন। তো আইনি আমি মনে করি না হবে, কারণ আপনি যদি আইনের ক্ষেত্রে তো বেসিক্যালি মোস্ট অফ দ্য কেসে কি হয় যে পাস্ট হিস্ট্রি দেখা হয়। তো ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর যে কোনো রেফারেন্ডাম যখন হয়, তো গভর্নমেন্ট সাধারণত টেবিলে তোলে এবং গভর্নমেন্ট যেটা চায়, ইয়েস অর নো যেটাই হোক, সে কিন্তু এটার পক্ষে ইয়ে করে, ক্যাম্পেইন করে। যেমন ধরেন আমাদেরই ধরেন জিয়া বা এরশাদ যখন ইয়ে করছিল ওই যে তাদের মানে স্বৈর শাসনকে মানে হালাল করার জন্য গণভোট করছিল, বা ওই যে 91-তে যখন শেখ হাসিনার খালেদা জিয়া মিলে ঠিক করলো যে পার্লামেন্টারি ইয়েতে যাবে, ডেমোক্রেসিতে যাবে, তখনও কিন্তু ওই যে গণভোটের জন্য গভর্নমেন্ট সরাসরি মানুষকে হ্যাঁ বলার জন্য ইয়ে করছে, প্রচারণা করছে। কাজে এটা হিস্ট্রিক্যালি এই মানে কেউ যদি এটা ল নিয়ে ই করতে চায়, হিস্ট্রিক্যালি একটা প্রবলেম ই হবে না, আপনার লয়ার দেখা দিবে যে এটা তো আগেও ছিল, আগেও এসব হয়েছে। হ্যাঁ, কাজে এটা আমি মনে করি কোনো লিগাল কিছু ইস্যু হবে না। আর আরেকটা জিনিস আমি দেখছি অনেকে বলে যে গভর্নমেন্টের ফান্ড খরচ করে এটা করা যায় কিনা। হ্যাঁ, সেখানে কথা হচ্ছে গভর্নমেন্ট যখন ফর্ম হয় তখন গভর্নমেন্ট যা ভালো মনে করে জনগণের জন্য, দেশের জন্য, ওইটার ক্যাম্পেইন সে করার জন্য ফান্ড খরচ করার তার মানে অটোমেটিক্যালি অনুমতি থাকে। কাজেই তার যদি ক্যাম্পেইন করার রাইট থাকে তাহলে ওইটার সাথে সেট হিসেবে খরচ করার রাইটও সে গেইন করে আর কি। কাজেই এই প্রশ্নগুলা আসলে খুব ক্লিয়ার, ওইগুলোর উত্তর। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আহ, রাজনৈতিক দলগুলোও এই গণভোটের প্রচারণা করছে, কিন্তু জি জি। আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে যেমন বলা হয়েছে যে গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির না, এবং আচ্ছা আচ্ছা। এবং বিএনপির মাঠ পর্যায়েও অনেকে আসলে গণভোটের এক ধরনের হ্যাঁ হ্যাঁ। মানে অর্থাৎ এটাতে যেটা দেখছি যে আসলে গণভোটের হ্যাঁ প্রচারণায় বা পাশ হওয়ার ক্ষেত্রে বিএনপির এক ধরনের গড় আহ, রাজি টাইপের একটা অনীহা। ব্যাপার হ্যাঁ লক্ষ্য হ্যাঁ। করছি। কিন্তু আবার ঠিক তার উল্টো বিষয় হচ্ছে যেটা যে বিএনপি চায় সংস্কার, এবং তারা বাংলাদেশের এই সংস্কার যতগুলো সংস্কার নিয়ে প্রস্তাবনা বা যা যা হয়েছে তার পুরোটাই ধরতে গেলে বিএনপির পক্ষ থেকেই অনেক আগে থেকে এসেছে। তো এই জায়গাটা আসলে মানে একটু কি বলে সেলফ কন্ট্রাডিক্টরি যেটা বলে, জি তেমন জি। কিছু হলো কিনা, এবং আসলে এই যে দলগুলোও যে প্রচারণা করছে সেই প্রচারণাটাও সঠিক কিনা, মানে তাদের আহ, ভোটের সাথে সাথে যে এই হ্যাঁ ভোটের প্রচারণা আচ্ছা করছে, আচ্ছা। এবং হ্যাঁ। এই না, জায়গাগুলো নিয়ে যদি একটু বলেন। ওটা তো আমি মনে করি যে কোনো দল, বিএনপি কেউ যদি, হ্যাঁ দলগুলোর ক্ষেত্রে
যেই খুশি হ্যাঁ হ্যাঁ পক্ষে প্রচারণা করতে পারে, যে খুশি নার পক্ষে প্রচারণা করতে পারে। আমি সেখানে কোনো সমস্যা দেখি না। মানে অবশ্যই যদি আপনি যদি দল হিসেবে সে মনে করতে পারে যে এই সংস্কারগুলো দেশের জন্য ভালো হবে না, তাহলে সে নাই করবে। তো বিএনপির ক্ষেত্রে এটা খুব মানে নর্মাল যে তারা এটা চাইবে না। এখন যেহেতু দে আর মোস্ট লাইকলি টু ফর্ম গভর্নমেন্ট, হ্যাঁ, কাজে তারা চাইবে যে তাদের ইচ্ছা মতো যতটুকু সংস্কার সম্ভব সেটা তাদের ইচ্ছা মতো করতে চাইবে। যে এই গণভোটটা পাশ হয়ে গেলে হবে কি, যে এমন তো না যে পাশ হয়ে গেল মানে এটা করতেই হবে, কিন্তু পাশ হয়ে গেলে একটা আপনার কি বল যে মোরাল বাইন্ডিংস তৈরি হবে, একটা নৈতিক, যে পরবর্তীতে বিরোধী দলগুলা বিএনপি চাপ তৈরি করতে পারবে যেটা গণভোটে পাস হয়েছে, তোমরা এটা ইয়ে করতেছো না কেন, বাস্তবায়ন করতেছো না কেন। তো ওই প্রেশারটা তারা তখন সামলাতে পারবে কিনা এই ভয় আছে। তো তারা হয়তো চাইবে যে তাদের ইচ্ছা মতো যতটুক, যেমন ওই যে 10 বছর, সর্বোচ্চ 10 বছর একজন প্রাইম মিনিস্টার থাকতে হবে। বিএনপি বা আওয়ামী লীগের মতো যেগুলোকে আপনার কি বলা যায় যে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড পার্টি, হুম, এদের জন্য এটা কঠিন। হ্যাঁ, তারপরে আবার ওই যে আরেকটা যেটা একটু আগে আলোচনা হলো যে পার্টি আর ইসে, ওই যে আপনার কি বলে প্রাইম মিনিস্টার আর পার্টি হেড একই লোক হতে পারবে না, এটাও এবং সংসদীয় নেতা আর কি। হ্যাঁ ওইটাও আছে যে সংসদীয় নেতা। তারপর আবার আপনার আরেকটা আছে সংসদের যে বিভিন্ন কমিটিগুলা, বিশেষ করে কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ কমিটি এখানে আর কি যে প্রস্তাব করা হয়েছে যে বিরোধী দল থেকে হবে, যাতে ওই যে আপনার বিশেষ করে এই সংস্কারের একটা খুব বড় উদ্দেশ্য হচ্ছে নিরপেক্ষতা তৈরি করা, যে আপনার পরবর্তীতে নির্বাচন বা ইলেকশন কমিশন তৈরিতে নিরপেক্ষতা, যাতে ওই যে 5 বছর গভর্নমেন্ট থাকবে তারা যখন স্থানীয় সরকার নির্বাচনগুলা করবে ওগুলাও যাতে যতটুকু সম্ভব নিরপেক্ষ হয়। জন্য ইসি আর কি, ইসিতে যাতে সরকার খুব বেশি হাত দিতে না পারে, ইলেকশন কমিশন নির্বাচনের শুধু সরকারের ইচ্ছা মতো যাতে না তৈরি হয় এটা। তারপরে কর্ম কমিশন একটা আছে, যাতে ওই যে যেটা বাংলাদেশে হয় যে সরকারি দলের লোকদের দেদারসে চাকরি দিয়ে দেয়, তো ওই জিনিসগুলো থামানোর জন্য এই জায়গাগুলো যাতে নিরপেক্ষ হয়, এই জন্য এইসব জায়গা তৈরির যে কমিটি হবে সংসদে, এইসব জায়গা মানে কারা যাবে, কারা আর কি মেইন দায়িত্বে থাকবে, ওই কমিটিগুলা বিরোধী দল থেকে প্রধান করা হবে, এরকম একটা প্রস্তাব আছে। তো এগুলা খুবই কি বলা যায় গভর্নমেন্ট যারা তাদের জন্য খুবই কি বলা যায় ইনকনভিনিয়েন্ট হিসেবে। বাংলাদেশের এখনকার পর্যন্ত যে কালচার দেখে আসছে আমরা, যে তারা চায় স্থানীয় সরকার নির্বাচনে সব নিজেদের লোকরা চেয়ারম্যান মেম্বার হোক, বা যে চাকরি টাকরি সব নিজেদের লোকদের দিতে চায়। তো এসব তো তারা চাইবে যে যাতে না হোক ইয়ে, হ্যাঁ, হইলে তো একটা অ্যাটলিস্ট আর কি আইনগতভাবে একটা ব্যারিয়ার তৈরি হলো। তো আচ্ছা, সেই কিন্তু আপনি যেটা বলছেন যে আইনগতভাবে ব্যারিয়ার তৈরি, আসলে ধরেন এই গণভোট হলো, হ্যাঁ হলো, এটা পাস হলো। তো এই যে হওয়ার পরে আসলে বাংলাদেশে আমরা যেটা দেখছি যে এর আগেও ধরেন সংসদে আপনার অনেক কিছুই আবার পরিবর্তন হয়েছে। আমি মোদ্দা কথা যেটা বলছি যে আসলে আমাদের যদি মানসিকভাবে আসলে আমরা পরিবর্তন না হই মানুষ এবং দলের জায়গাগুলো থেকে, তাহলে কি আসলে এই গণভোট খুব বেশি কার্যকর ভাবে আসলে মানে এই গণভোটের ভূমিকা বা প্রভাবটা আসলে কার্যকর ভাবে হবে কিনা, মানে সেই জায়গাগুলোতে অর্থাৎ হ্যাঁ নতুন হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে এই যে যে সংস্কারগুলা বলা হচ্ছে সেই সংস্কারগুলো আসলে মানে ভবিষ্যৎ বাংলাদেশের ক্ষেত্রে আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে, এবং এই যে সেখানে আপনার এই মাথাটাও মাথায় রেখেন যে আসলে মানুষের যে যে সমস্যাগুলো, আমাদের নিজেদের যে সমস্যাগুলো এবং নিজেরা যে এই যে সবকিছু দখল করতে চায়, এই মানসিকতা যদি পরিবর্তন না হয় তাহলে আসলে এইটা দিয়ে খুব বেশি কিছু হবে কিনা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটার এটার উত্তরটা আসলে কয়েকটা ইয়েতে আর কি কয়েকটা চ্যানেলে ভাগ করে বলতে হবে। যে প্রথম কথা হচ্ছে যে আমরা প্রায় এটা বলি যে নিজেরা পরিবর্তন না হইলে, মানুষ ঠিক না হলে আইন দিয়ে কি হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর কোনো দেশে মানুষ ঠিক হয়েছে দেখে আইন ঠিক মতো চলে এইটা না। সবসময় আইন দিয়ে মানুষকে ঠিক মতো চালানো হয়। তো আইনের ফাঁক ফোকর যত কমিয়ে আনতে পারবেন আপনি একটা সিস্টেমে, তত মানুষ ঠিকমতো চলতে বাধ্য হবে। কাজেই এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। হয়তো দেখা যাবে এবার যেই নতুন নতুন নিয়মগুলো করা হচ্ছে এখান থেকে আবার নতুন লুপ হোল বের করে ফেলবে। যেমন ধরেন
প্রথম যখন আমাদের 96-এ তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হলো, তখন যখন ওই যে প্রধান বিচারপতি, ওই সময় প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এরকম ইটা হলো, তখন কিন্তু যারা আইনটা করছিল তারা ভাবছে যে এটা খুব রোবাস্ট, কারণ প্রধান বিচারপতি ওই পয়েন্টে কে হবে সেটা তো নিরপেক্ষ, কারণ এর আগ পর্যন্ত আগের 25 বছর বাংলাদেশে প্রধান বিচারপতিতে গভর্নমেন্ট সরাসরি হাত দেয়নি। ধরেন শাহাবুদ্দিন সাহেব কিন্তু এরশাদের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, উনি ওই ওই তার চাকরির নিয়মে প্রধান বিচারপতি হয়েছে। কিন্তু 96-এ সে যখন এটা করলো, তারপর দেখা গেল 2001-এর সময় শেখ হাসিনার গভর্নমেন্ট ওই তার আগে আগে ওই নিজের ছাত্রলীগের এক্স ছিলেন ওই যে লতিফুর রহমান, যদিও উনি উনার মতো চলছেন এবং নিরপেক্ষ নির্বাচন করছেন, কিন্তু উনাকে বসাইছে, বা পরে যে বিএনপি 2006-এ এম এ হাসানকে বসালো, তো যে লুপ হোল বের করে ফেলছে মানে তারা। এই যে লুপ হোল গুলা, আমি সেই জায়গাটাই বলছি যে আসলে রাজনৈতিক দলগুলো মানে ক্ষমতায় থাকার জন্য যে এই যে লুপ হোল গুলা বের করে করে সেই জায়গাগুলো তার মানে এই করে আলটিমেটলি এটাকে আবার সেই আগের জায়গায় নেওয়ার একটা চেষ্টা চলে, সেটাই চলে। হ্যাঁ, সেটাই আপনার নতুন বারবার দেখা যাবে যে এইটাই একদম কি বলা যায় সর্বরোগ নাশী ঔষধ হবে না, আবার হয়তো আইনে নতুন এটা এটা ট্রায়াল অ্যান্ড এরর, এইভাবেই পৃথিবীর সবখানে হয়, সবখানেই ধরেন এরা চেষ্টা করে, যারা সুবিধাবাদী তারা চেষ্টা করবে যে আইনের একটা ফাঁক ফোকর গলে বের হয়ে যেতে। তো তারপরেও আর কি ধরেন এবার যেই ইয়েগুলো ওনারা অনেক দিন ধরে বসে যেই করলো, যে অনেকগুলা লুপ হোল করে ফিগার আউট করে এগুলা কিভাবে থামানো যায়, তখন এটা করা ছাড়া আসলে কিন্তু উপায় নাই, কারণ মানুষ মন থেকে কবে ঠিক হবে এটা তো কোনো নিশ্চয়তা নেই আর কি, হবে না, কোনোদিন হবে না, মানুষ সুযোগ পেলে সুযোগ নিবেই, এটাই সে। হ্যাঁ, এটা গেল একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে যে তারপরে সোসাইটিতে ভালো মানুষ থাকে অনেক, তাই না, যারা আসলেই চায় ভালো কিছু হোক, তো তাদের একটা আপনার কাইন্ড অফ দায়িত্ব, নৈতিক দায়িত্ব হয়ে যায় যে বলে যাওয়া, মানে প্রেসার ক্রিয়েট করে যাওয়া, যাতে মানে এটা বাংলাদেশে এটা ভালো হয়, ভালো প্র্যাকটিস হয়। গত আমলে ফ্যাসিবাদ আমলে এটাকে দমায় ফেলছিল, কিন্তু ইন জেনারেল বাঙালি আমাদের বাংলাদেশিদেরই ভালো, আমি মনে করি রাজনৈতিক সচেতনতা ভালো, মানুষ বলতে থাকে, লুপহোল গুলোর এগেইনস্টে কিন্তু কথা হয়। তো এটা হচ্ছে সেকেন্ড। আর থার্ড হচ্ছে ধরেন আরো কিছু আর কি কি বলা যায় যে আইন করা, যেমন আপনি যেমন আমি একটা উদাহরণ বলতে পারি, জাপান বা ইউএসএ তে আপনার উত্তরাধিকার সম্পত্তির উপরে ট্যাক্স ম্যাসিভ, মানে একটা লেভেল পর্যন্ত ট্যাক্স নাই। হ্যাঁ, যেটা হচ্ছে যে সাধারণ মানে যে আপনার ছেলে মেয়ের জন্য আপনি তো সবাই রেখে যেতে চায় কিছু, হ্যাঁ, তো মোটামুটি একটা মানের অ্যামাউন্ট পর্যন্ত হচ্ছে ট্যাক্স নেই। যেমন জাপানে এটা হচ্ছে 5.5 কোটি ইয়েন। 5.5 কোটি ইয়েন মানে আপনি ধরেন জাপানে অ্যাভারেজ স্যালারি হলে 10 বছরের স্যালারি আর কি, 10 বছর একটা মানুষ যে পরিমাণ স্যালারি পায় এইটা। তো বাংলাদেশে যদি ধরেন তার 6 লাখ হয়, তাহলে 5-6 লাখ হয়, তাহলে 50-60 লাখ টাকা আর কি। তো এইটুক পর্যন্ত হচ্ছে ট্যাক্স ফ্রি, আপনি যে উত্তরাধিকার রেখে যাবেন। এরপরের যে উত্তরাধিকার ওটা তো হচ্ছে 55-60-70% পর্যন্ত ট্যাক্স। তো তাইলে একটা মানুষ এত সম্পত্তি করবে কেন? বাংলাদেশে যেটা হয় যে হাজার হাজার কোটি টাকা, 100-200 একর জমি যে কিনতেই থাকে, যে যেহেতু সে ফ্রি পাস পেয়ে গেছে কিনতেছে, ভাবতেছে আমি আমার ছেলে মেয়ের জন্য রেখে যাই, কিন্তু যখন সে দেখবে যাচ্ছে আমি 100 একর জমি কিনলাম, আমি মারা গেলে তো থেকে 70 একর গভর্নমেন্ট নিয়ে নিবে, তখন সে কষ্ট করতে যাবে না। তো এটা একটা উদাহরণ দিলাম আর কি, যে এরকমের যে স্টপার, যে মানুষের লোভ থামানোর বিভিন্ন স্টপার, এগুলো হয়তো আস্তে আস্তে বাংলাদেশেও করতে হবে, তা না হলে ফ্রি পাস পেলে মানুষ নিবেই, এটা আমি আর কি মনে করি। জি, ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটি পয়েন্ট বলেছেন যে আসলে মানুষের লোভ থামানো বা থামানো তো এই যে অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য আসলে নানাবিধ বিষয় বিভিন্ন সময় নিতে হবে। এবং জি, আমরাও মানে আসলে যদি যারা ক্ষমতায় যায় তারা যদি না করে বা না করতে পারে, এটা এই যে যুগে যুগে আবার এরকম একটা আবার হ্যাঁ, আহ, মানে বিপ্লব হবে কিংবা আন্দোলন হবে, সেটা আবার হবে, এটা আমরা অলরেডি দেখে এসেছি। হবেই, হ্যাঁ, এ পর্যন্ত আমরাই ৩টা দেখলাম। রাইট, এরশাদ বিরতির পরে, তারপরে আবার 1/11 দেখলাম। তার আগে দেশ এরপরে
15 এই গত বছর 24-এরটা দেখলাম। তো এটা হইতে 24 থাকবে। এটা আসলে এটা মনে রাখে না কেউ। এটা একটা ব্যাপার। সেটাই। মানে হয়েছে। তো আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ধরেন এই যে চলমান সংস্কার কিছু অলরেডি আমরা ইমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি। ইমপ্লিমেন্ট হয়েছে এবং পাশাপাশি যে দাবিটা ছিল সেটি হচ্ছে বিচার কার্যক্রম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। তো এই যে ধরেন গণভোট কি হবে না হবে সেটা পরের বিষয়। কিন্তু এই যে ধরেন এই সরকারের মেয়াদ ধরেন ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। এরপরে আসলে এই সংস্কার কার্যক্রম এবং এই যে বিচার কার্যক্রম এইটার বিষয়টা আসলে এটার ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনি মনে করেন? বা এটার মানে প্রভাব আর কি এই কার্যক্রমটার আসলে ভবিষ্যৎ আপনি কি দেখেন? এটা খুবই ডিপেন্ড করবে যারা ক্ষমতায় আসবে তাদের আসলে কতটুক সদিচ্ছা আছে আর কি। যেমন ধরেন পুলিশ, তারপরে সবগুলো কমিশনই কিন্তু বেশ ভালো ভালো কিছু প্রস্তাবই করছে। তারপরে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর সবাই সবগুলো, ধরেন পুলিশ, মিডিয়া, তারপরে আপনার ওই যে আইন বিভাগ সবার জন্য কিন্তু এসওপি তৈরি করে দিছে ইয়েগুলা, কমিশনগুলা, যে এই প্রসিডিউর ফলো করবা। এখন প্রয়োগ হবে কিনা এটা হচ্ছে কথা। ধরেন এরকম যে স্পেশালাইজ যে ইয়েগুলা, যে পুলিশ বা প্রশাসন বা মিডিয়া, স্বাস্থ্য, শ্রম, যেমন বাংলাদেশ আইএলওর ইয়েতে সাইন করছে, ওই যে কি বলা যায় যে চার্টার সাইন করছে। এখন এই আইএলওর চার্টার যদি সত্যিকার মেনে চলা হয় তাহলে বাংলাদেশে যে আপনার এই গার্মেন্টস শ্রমিকদের রাইটস অনেক বাড়াইতে হবে। এখন এগুলো ফলো করবে কিনা, বা গার্মেন্টস মালিকদের দিয়ে এইসব ফলো করানো হবে কিনা, এটা হচ্ছে কোয়েশ্চেন। যেমন এই গভর্নমেন্ট পারে নাই, ফলো করাইতে পারে নাই, কারণ আপনার ওই যে সিভিকো মানে মিলিটারি প্রশাসন সব, আমি মনে করি যে এদেরকে কোঅপারেট করে না, যে জন্য এরা খুব সাহসীভাবে খুব বেশি কিছু ইয়ে নিতে পারেনি উদ্যোগ, এবং সবকিছু ওই যে সেই করেসপন্ডিং যে গ্রুপ, যে ইয়েগুলো আর কি, বডিগুলো যেমন পুলিশ বা প্রশাসন, তাদের হাতে ছেড়ে দিচ্ছে যে তোমরা করো। তো তারা কেউ এটা করেনি। এখন নেক্সট গভর্নমেন্ট আসলে তাদের তো একটা, যেহেতু ভোটে জিতাই আসা গভর্নমেন্ট, তাদের একটা গ্রিপ তৈরি হওয়া উচিত, প্রশাসন বা এই যে মিলিটারি, এদের উপর একটা কন্ট্রোল তাদের তৈরি হওয়া উচিত। তো সেই কন্ট্রোল যদি তারা তৈরি করতে পারে এবং এরপর যদি সদিচ্ছা থাকে কারো, তাহলে সম্ভব। তা না হইলে ওই ওই স্পেসিফিক যে ট্রানজাকশনাল ইয়েগুলা, যেসব যে সংস্কার যেগুলা, এগুলা করা খুব কঠিন হবে। আমরা কে ফলো আরেকটা করবে? যেটা দেখি এটা যেটা আপনার সাথে অ্যাড করি একটু, যে আমরা যেটা দেখি যে বাংলাদেশের যে রাজনৈতিক ধরেন এমপি যারা হয় তাদের একটা বিশাল অংশ ব্যবসায়ী। হুম, অর্থাৎ রাইট। তারা সংসদে গিয়ে তাদের ব্যবসা সংশ্লিষ্ট বিষয়গুলোই, আমার মনে হয় যে বাংলাদেশে একমাত্র এই ব্যবসায়ীদের মধ্যেই ঐক্য আছে। যে তাদের সংশ্লিষ্ট যা আছে সব তারা মানে ইয়ে করে, হ্যাঁ। নিতে পারে আরকি। হ্যাঁ, নেগোসিয়েশনটা ঠিকঠাক মতো করতে পারে এবং সংসদের একটা বড় অংশই আ যেমন আমি একটা এবারকার যে নির্বাচনে ধরেন সবচেয়ে বড় দল বিএনপির একটা ইয়ে দেখলাম। সেখানে আপনার যেটা দেখলাম যে অ্যা মানে ব্যবসায়ীদের সংখ্যা একদম মানে অনেক বেশি। 85% এর মতো মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখছিলাম একটা। জি। তো সেই সেই জায়গাগুলা থেকে আসলে তো ব্যবসায়ীদের তারা তাদের জায়গাটাই বেশি দেখে। এটা একটা ব্যাপার থাকে আরকি। তো সব মিলে আমরা যেমন আপনাকে যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে আ ভবিষ্যৎ আসলে এই যে নির্বাচনের পরবর্তীতে আসলে এই সংস্কার এবং বিচার কার্য আ যদি স্থগিত হয় বা ধরেন শিথিলতা দেখা দিল। সংস্কার একটা বিষয়। আর যেটা সবচেয়ে বেশি দাবি ছিল বিচার। সেটা যদি ধরেন আপনার ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রে আসলে কি ধরনের মানে কি হইতে পারে বা এই বিষয়টা যদি একটু আপনি বলতেন। এটা খুব ইসে আর কি, যেটা ডিপেন্ড করবে যারা ক্ষমতায় আসবে তাদের কতটুক সদিচ্ছা। এখন না হলে, যেটা ধরেন, আমি যেটা আমার পার্সোনাল যে অবজারভেশন, যে বাংলাদেশের এখন যাদের ধরেন 19-20 থেকে 30 to 32 35, এই এলাকায় যাদের বয়স, এরা কিন্তু খুব সিরিয়াস। তো এরা যে আবার দাঁড়ায় যাবে না, হুম, এটার কোনো নিশ্চয়তা নেই। কাজেই আমার মনে হয় যে নতুন যারা গভর্নমেন্ট আসবে তারা যদি খুব বেশি চালাকির চেষ্টা করে, ব্যাকফায়ার করতে পারে। এখনো ধরেন, এখনো এই গভর্নমেন্টের আমলেও
অনেক ইয়ে করছে, কিন্তু এই গভর্নমেন্ট ধরেন, এই গভর্নমেন্টের একটা উইক হয়েছে যে তারাও এই নতুন প্রজন্মের কাছে নিজেদেরকে অত ইফেক্টিভ হিসেবে প্রতীয়মান করতে পারে নাই। করতে পারলে হয়তো এবারই এই গভর্নমেন্ট থাকা অবস্থাতেই হয়তো এই যে ধরেন প্রশাসন, মিলিটারি, এরা যে একটা অসহযোগিতা করে আপনার সব সংস্কারের প্রচেষ্টাগুলোকে ইয়ে করে রাখছে, একটু দমায় রাখছে, এটার এগেনস্টে একটা মুভমেন্ট হয়তো তৈরি হতে পারতো। এটা হয়নি, কারণ এই ইয়াং জেনারেশনও এখন সেটা ফিল করতেছে না, কারণ এই গভর্নমেন্ট মানে একটা গভর্নমেন্ট যখন ধরেন চলে যাবে, ঠিক হয়ে যায় এই বছর, যে গত বছর মে জুন মাসের দিকে, তারপর কিন্তু তার আর ওই স্ট্রেংথ থাকে না, ওই জন্য হয় না। এখন নতুন গভর্নমেন্ট আসার পরে আপনার বিরোধী দলগুলো, ধরেন একটা হচ্ছে নতুন গভর্নমেন্ট কতটুক চাইবে এই সংস্কার বিচার চলুক, তারা যদি না চায়, তারা যদি ওইটা ডজ দেওয়ার চেষ্টা করে, তখন হবে বিরোধী দলগুলা কি চাচ্ছে। বিরোধী দলগুলো না চাইলেও আমার ধারণা ইয়াং জেনারেশন যারা, এরা হয়তো খেপে যাবে, কারণ তাদের খুব স্ট্রং একটা ইমোশন আছে। আচ্ছা, এই জায়গায় খালি আপনি একটু মানে শর্ট করে জানতে চাই যে আপনি যেমন জি বললেন যে বিরোধী দল যদি নাও চায়, তো আমার একটা জাস্ট প্রশ্ন আর কি, যে আপনি তো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বিষয়ে খুব জি ভালো অবজার্ভ করেন এবং অ্যাক্টিভিস্ট, যে এই যে নির্বাচন, ধরেন এই নির্বাচনে আসলে বিরোধী দল কত স্ট্রং বিরোধী দল হবে বলে আপনি মনে করেন? কারণ আমরা যেটা দেখছি যে বর্তমান যে ট্রেন্ড, তাতে বলা হচ্ছে যে বিএনপি মানে প্রায় 200-250 আসনের কাছাকাছি পাবে হ্যাঁ, সব এটা এটা মিলিয়ে। এটা সেক্ষেত্রে সত্যি বিরোধী দল তো খুবই একটা উইক একটা অবস্থা হবে, উইক। সেইটা হ্যাঁ, কিভাবে দেখছেন? এটা সত্যি যে মোস্ট প্রবাবলি যে যে অবস্থা, হয়তো এমনও হতে পারে যে পার্লামেন্টে বিরোধী দল খুব স্ট্রং হবে না। হ্যাঁ, তো পার্লামেন্টে স্ট্রং না হলে কিন্তু এটা তারা ফিল্ডে নিয়ে আসবে। তো এবার যেটা আমরা ধারণা করতেছি যে বিএনপি যদি ধরেন 200+ বা ধরেন 190 এরকম খুব স্ট্রং একটা গভর্নমেন্ট ফর্ম করে, তো অবভিয়াসলি আপনার ইয়েতে অপোজিশনে আসবে কে, জামাত ইসলামী আর এনসিপি। হ্যাঁ, প্লাস ওই যে খেলাফত, এরা হচ্ছে যে আপনার ওই হেফাজতের সাথে তাদের একটা খুব স্ট্রং, মামুনুল হক তাদের আছে। তো এই তিনটা পক্ষই ফিল্ডে খুব স্ট্রং। কাজেই ওই যে আমি যেটা বললাম যে বিরোধী দল যদি চায়, তারা ইয়ে করতে পারবে। যে সরকার যদি ডজ করতে চায় সংস্কার বা বিচারকে, তখন বিরোধী দল যে চাপ সৃষ্টি করবে সেটা কিন্তু পার্লামেন্টে না, তারা মোস্ট প্রবাবলি চাপটা সৃষ্টি করবে ফিল্ডে, এবং সেই সক্ষমতা তাদের আছে। জি, ধন্যবাদ। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন এই নির্বাচনের আগেই পোস্টাল ব্যালট নিয়ে অনিয়ম আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। পক্ষপাতিত্বের সব দলের মধ্যে, বিশেষ করে প্রধান দুই দল আর কি এখনকার, তারা কিন্তু এটা নিয়ে বেশ প্রশ্ন তুলছে, এবং এইটার কারণে আসলে ও এই নির্বাচনে আসলে স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে কিনা, এবং এটা নিয়ে আসলে কি হতে পারে সেই বিষয়টা যদি একটু আচ্ছা বলেন। আচ্ছা। প্রধান দুই দলে কি প্রশ্ন করছে মানে? হ্যাঁ, কিছুটা করেছে যে ও আপনার ধরেন ম্যানিপুলেশন করার একটা ট্রাই চলছে, বা বিভিন্ন ইয়ে চলছে, এই আচ্ছা আচ্ছা ধরনের একটা আচ্ছা ইয়ে আচ্ছা। হচ্ছে হ্যাঁ আর কি। তবে মোস্ট প্রবাবলি আপনার পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিএনপির অবজেকশনটা একটু বেশি, আর ওভারঅল বাদবাকি যে বাদ বাকি নির্বাচন হচ্ছে প্রশাসনের ইয়েতে। প্রশাসন এবং অন্যান্য ক্ষেত্রে হুম সেটা জামাত এবং এনসিপি এদের স্ট্রং অভিযোগ রয়েছে। হুম। এবং অলরেডি গতকালকে আপনার এনসিপির যে মুখপাত্র, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তিনি আসিফ মাহমুদ, বলেছেন হ্যাঁ। যে গত যে ৩টা নির্বাচন হয়েছে ঠিক সেই পথেই যাচ্ছে এই নির্বাচন। তো হ্যাঁ। এই জায়গাটা আসলে মানে কি অবস্থা দাঁড়াচ্ছে? আচ্ছা আচ্ছা, আমার মতে গতকাল আসিফ মাহমুদ যেটা বলেছে, ওটা হচ্ছে আপনার আজকে তো মনে হয় লাস্ট দিন বা একদিন আগে আর কি, যে ওই আপিল গুলার। হ্যাঁ, তো একটা নির্বাচন কমিশনকে একটা প্রেসার ক্রিয়েট করার জন্য বলেছে আর কি, যে যাতে তারা ওই যে বলছে না যে ইলেকশন পিছায় দিয়ে একটা ভালো ইলেকশন করার, একটা প্রেসার করার জন্য, যে তারা খুব হালকা ভাবে না নেয়। যে বেশ কয়েকটা আপিল কেস, তো তারা এক্সপেক্ট করতেছে যে ওই যে নাগরিকত্ব বা গ্রিন খেলাপি হিসেবে করা উচিত, বাতিল করা উচিত। তো ওগুলা নিয়ে প্রেসার দেওয়ার জন্য আমার মনে হয় না যে এদের, কারণ ফিল্ডে তাদের সব লোক আর কি খুব অ্যাক্টিভলি মুভ করতেছে, কাজেই ওইটা না। কিন্তু
প্রশাসন একটা প্রবলেম, আমি বলবো যে বাংলাদেশের প্রশাসনের একটা খুব বাজে প্রবলেম আছে, যে প্রশাসনের লোকরা ইগো প্রবলেমে ভুগে। তো দেখা যায় তারা তারা যে খুব পাওয়ারফুল, এইটা শো করার একটা টেন্ডেন্সি তাদের থাকে। যে জন্য এবার ওই যে মনোনয়নপত্র বাছাইয়ের সময় আমার মনে হয়েছে যে খুব অপ্রয়োজনীয় প্রচুর করছে, তারা বাতিল করছে। যেটা একটা ওই যে ওই ইমেজ দিছে যে তাহলে কি এই এই যে ইলেকশন কমিশনের এই ওই যে প্রশাসন, যে রিটার্নিং অফিসার, এরা কি অলরেডি কোনো একটা পক্ষের দিকে চলে গেছে কিনা, অনেক খুব বেশি অপ্রয়োজনীয় করছে। এটার বাংলাদেশের যে একটা সিস্টেম খারাপ এটা হয়ে তো গেছে। তো এবার যেটা বলা হচ্ছে যে এইবারকার নির্বাচনে এরকম এই যে মনোনয়নপত্র বাতিল এবং আবার ফিরে আসা, এটা একটা মানে অনেক পার্সেন্টেজ তো অনেক অতিরিক্ত বেশি, অতিরিক্ত অতিরিক্ত। হ্যাঁ। হ্যাঁ, এবং এই এই জায়গাটা আমার প্রশ্ন আসলে মানে একটু করে রাখি সম্পর্ক যে আসলে এই যে যারা কাজটা করছে মাঠ প্রশাসনে, তাদের কি আসলে অভিজ্ঞতার আহ, কোনো উম, কমতি, নাকি তারা আসলে এটা ইচ্ছা করেই করছে, না কি আসলে? আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশে যে কালচারটা হয়ে গেছে আর কি, বিশেষ করে প্রশাসন পুলিশে, যে তারা তো একটা ধারণা করতে পারতেছে যে নেক্সট কারা ক্ষমতা। আপনি দেখবেন যে প্রশাসন যেগুলো করছে, যে রিটার্নিং অফিসাররা, ওগুলো বেশিরভাগই আর কি বিএনপি পক্ষে গেছে। বিএনপির প্রতিপক্ষ যারা, তাদেরকে খুব বেশি করছে, স্বতন্ত্রদেরকে, যেমন বিএনপি থেকে যারা বিদ্রোহী স্বতন্ত্র, ওদেরকে প্রচুর আপনার নক আউট করছে। তো এই প্রশাসনের এই রিটার্নিং অফিসাররা তো এখন আপিল করতেছে নিজেকে, যে দেখো মানে নিজের স্কোর বাড়াচ্ছে। ওই যে কি বলে, আগে পুলিশ যেটা করতো হাসিনার আমলে, ওই যে ইচ্ছে করে আপনার ওই ভুয়া ইয়েদেরকে, লোকজনকে ধরে যে সে বেশি লোক ধরছে, বেশি লোক অ্যারেস্ট করছে, স্কোর বাড়াতো। তো এইরকম একটা আমার মনে হয়েছে যে তাদের একটা প্রচেষ্টা নিজেকে অ্যাপিল করার, যে আমাকে দেখো আমি আসি, এরকম। ওইটা এখন ব্যাকফায়ার, যেহেতু আলোচনায় চলে আসছে, কিছুটা ব্যাকফায়ার করছে। কিন্তু ইসি এটা আবার রিকভার করছে, যে এই যে আপনার এই অ্যাপিলের সময় মানে অধিকাংশ মানুষকে এটা ফেরত দিয়ে মানে আপনার রিকভার করছে ওই জিনিসটা। কিন্তু একটা তৈরি হয়েছে। কিন্তু আমি মনে করি না যে আসলে এরা পক্ষপাতী বা ইসে এখনো, কিন্তু একটা তৈরি হয়েছে। আর পোস্টাল মানে ব্যালটে বাস যেটা, তৈরি হয়েছে একটা। হ্যাঁ একটা উছিলা তৈরি হয়ে গেছে। আর জি। পোস্টাল ব্যালটেরটা হচ্ছে, এটা আসলে আমি মনে করি এটা একদমই অনিচ্ছাকৃত। ওই যে আপনার লম্বালম্বি অ্যালফাবেটিক্যাল অর্ডার সাজানোতে একদম ইয়েতে ধানের শীষ পড়ছে ভাজে। হ্যাঁ, কিন্তু হয়তো এটা সত্যি যে আমার মতে যখন যারা এই ডিজাইনটা করছে, তাদের একটু দেখা উচিত ছিল, একটু মানে একবার চেক করা উচিত ছিল যে ঘটনা কি ঘটে, মানে পুরাটা করে একটা মক একটা বানায় আগে দেখা উচিত ছিল, যে এইরকম হবে, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে কিনা, এই জিনিসগুলো চিন্তা করা উচিত ছিল। হয়তো ওই অভিজ্ঞতাটার অভাব, কিন্তু আমার কাছে এটা ইচ্ছাকৃত মনে হয় নাই। আচ্ছা, আর এইটা আরেক এইটার সাথে একটু এড করে নিই, সেটা হলো যে এই যে ভিডিওগুলা বিশেষ করে বাইরে যে ওই যে হ্যাঁ, যাওয়ার পরে আমরা কিছু ভিডিও দেখছি, সেটার বিষয়টাও একটু বলবেন। এটা আসলে আমাদের বাস্তবতা, এটা আপনার এটা এড়াইতে পারবেন না। কেন? কারণ ওই যে ধরেন মিডল ইস্টে বেশিরভাগ ইয়েতেই ওই যে অনেকে ওই যে পোস্ট বক্স নাম্বার দিচ্ছে তাদের অ্যাড্রেস, কারণ ওইটা বেশি সেফ। দেখা যায় যে তারা ওই যে মেসে থাকে, এটা আমি আমি বুঝি, যেহেতু আমি এই যে জাপানে ছিলাম দেখছি অনেকে, আমি জাপানের পুলিশের ইন্টারপ্রিটার হিসেবে কাজ করছি, আমি দেখছি উনাদের কেমনে রাখা হয়। তো বিশেষ করে শ্রমিক যারা, তো উনারা অনেকেই চাইবেন না যে যেখানে ওনারা থাকেন এখানে এসব আসুক, কারণ ওটা মালিকের হাত হয়ে আসে। হয়তো মালিক ছিঁড়ে ফালাই দিবে বকা দিয়ে, যে তোর ভোট দেওয়ার দরকার কি, এরকম। হ্যাঁ, তো এই জন্য তারা চাইছে এই যে পোস্ট বক্স দিছে। এখন এরকম বান্ডল হয়ে আসবেই বাংলাদেশে যে কোনো সময়, আপনি যদি পোস্টাল তার মানে মানে এটা প্রবাসী কি করেন। আসলে বিতর্ক তৈরি করার জন্যই কি আসলে ছড়ানো কিনা, সেটাও একটা মানে প্রশ্ন থেকে মোস্ট যায়। মোস্ট প্রবাবলি কি এখন একটা বিতর্ক তৈরি হয়ে গেছে। ওই যে আপনার নির্বাচন কমিশনের ভদ্রলোক ওই যে আখতার সাহেব বলছিলেন যে হয়তো আসছে অনেক ব্যালট আনন্দের উৎসাহে, এখন যেটা সোশ্যাল মিডিয়া সবাই আর কি ভিডিও করে ছড়াই দিয়েছে, তারপর এটা তো বিতর্ক তৈরি হয়ে গেছে আর কি। যেহেতু কাউকে ওইখানে যারা ছিল, একজনকে দেখে লোকজন জানে যে এই লোক জামাত করে, তো ওইটা ছড়ায় যাওয়াতে একটা তৈরি হয়ে গেছে আর কি। কিন্তু কিন্তু এটা এনি গিভেন টাইম আপনার যখনই
পোস্টাল ব্যালট যে কোনো ইলেকশন বাংলাদেশ চালু হলে এই জিনিস হবেই। আপনার বিশেষ করে শ্রমিকরা ওই যে মিডল ইস্টে বা আরো কিছু কান্ট্রিতে তারা হয়তো নিজেরা যে মেসে থাকে ওই অ্যাড্রেসে নিবে না, তারা একসাথে বান্ডল করে কোন একটা আরো সেফার অ্যাড্রেসে তারা এটা রিসিভ করতে চাইবে। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখছি যে পোস্টাল ভোটের, আমি তো পোস্টাল ভোটই পাইছি, যেরকম কঠিন রোবাস্ট একটা সিস্টেম করছে, এখানে জাল ভোট দেওয়ার কোনো উপায় নাই। এটা অনেকে ব্যাখ্যা করছে। ওয়ার্স্ট যেটা হইতে পারে যে ধরেন আমি আমার ওই যে পোস্ট বক্সের মাধ্যমে আমি 200 জনেরই পেলাম, আমার হাতে আসলো। এখন আমি ওদের নাম দেখে বুঝলাম এই 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 20 জন তো আমি যে দল সাপোর্ট করি না ওই দলের ভোট দিবে, আমি কনফার্ম। এখন আমি ওদেরকে ওই খামটা দিলাম না বা ছিঁড়ে ফেলে দিলাম, এইটা ওয়ার্স্ট কেসে হইতে পারে। কিন্তু এটা থামানোর আসলে কোনো উপায় নেই, কারণ বাংলাদেশের ওই যে মিডল ইস্টে সবার পার্সোনাল অ্যাড্রেসে আমার মনে হয় না যাবে। এটা একটা রিয়ালিটি আর কি। ওটা হতে পারে, ওইটা কেউ কেউ যদি খুব খারাপ মানসিকতার হয় যে ও তো আমার বিরোধী দলের ভোট দিবে, কাজে আমি ওর ইয়েটা পৌঁছে দিব না, তার মানে ওইটার ম্যানিপুলেট একটা করতে পারে। শঙ্কা থেকে যায় আর কি। ঠিক, কিন্তু হ্যাঁ আসলে হ্যাঁ এটা হ্যাঁ। হয়তো যেহেতু প্রথমবারের মতো একটা বিষয়, এটা একটা হয়তো পরবর্তীতে এই যে অভিজ্ঞতাটা সেটাকে হয়তো আবার উন্নত করার হয়তো চেষ্টা করার সময়, কিন্তু আমি মনে করি এবারে যে সিস্টেমটা পুরো করছে না খুবই ওয়েল থট। আমি খুব মানে ইমপ্রেসড হয়েছি যে এত মানে কি বলা যায় কোনো লুপ হোল নাই যে কেউ জাল ভোট দিতে পারবে। এবং আরেকটা খুব ভালো কাজ করছে যে এমবেসিকে ইনভলভ করে নাই। এমবেসিকে লোকালি এমবেসিকে ইনভলভ করলে অনেক জটিলতা বেড়ে যায়, কারণ এমবেসিতে নানান পার্টির লোকজনের আনাগোনা থাকে, তো এখানে আরো অনেক কমপ্লিকেসি তৈরি হতো। কিন্তু এই জন্য গভর্নমেন্টকে বেশি খরচ করতে হয়েছে, যে সবার পার্সোনাল অ্যাড্রেসে ওই যে পাঠাইতে হয়েছে, তো এটা কস্ট বেশি হয়েছে। কিন্তু আমার মনে হয় যে সিস্টেমটা অনেক স্ট্রং হয়েছে। এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করে রাখতে চাই, সেটা হচ্ছে যে জি। নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা এবং মানে শিথিলতা দেখালে ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো আসলে কি নির্বাচনে অনীহা এবং শিথিলতা দেখানোর এই কথাটা কেন আসলো? মানে আসলে কি যেমন এর আগের বিষয়গুলো যেমন যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছে তারা যেরকম শাস্তির মুখোমুখি হয়েছে সেই ভয়টা থেকে কিনা যে এই কথাটা আসলে কেন আসলে এবং এটার আসলে যদি আচ্ছা, একটু হ্যাঁ সংক্ষেপে বলেন। হ্যাঁ, এটা একটা রিয়ালিটি আসলে। মানে আপনি বলতে চাচ্ছেন যে অনীহা দেখাবে কি মানুষ সিকিউরিটির ভয়ে, এরকমই তো, তাই না নাকি? যে গভর্নমেন্ট নির্বাচনী অফিস। দায়িত্ব পালন করছে তারা যেন অনীহা আচ্ছা দেখায় না। অনেকের ধরেন হয়তো অনীহা রয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন এটা ধরেন হয়তো ইয়ের জন্য রিসোর্স অ্যালোকেশন কনফার্ম করার জন্য, যে ধরেন এটা যদি একটা অনীহা হইতে পারে এরকম যে ধরেন আমি একজন সরকারি কর্মচারী। হ্যাঁ, এখন আমাকে একটা স্কুলের বা একটা কেন্দ্রের দায়িত্বে দেয়া হইলো, আর আমি বললাম ভাই আমি এই ইলেকশনই করব না, আমি যেতে চাচ্ছি না, এই অনীহা দেখানো। কারণ এটাকে যদি থামাইতে চায় তাহলে হচ্ছে নাহলে সবাই অনীহা দেখালে কে যেতে চাবে করতে। কাজে রিসোর্স অ্যালোকেশনের জন্য আপনার একটা নিয়ম করতেই হবে। আর আরেকটা অনীহা হচ্ছে যে ধরেন ওই যে আগের আমলের যে ওই যে সেই কি বলা যায় যে আপনার ইলেকশন গুলা কি রিগড ইলেকশন গুলায় একটা দেখতাম যে খুব স্লো করে দিত যাতে মানুষ না আসে আর কি। ওই যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা খুব স্লো করে দিত, বা পুলিশ দেখা যেত যে ওই যে ধরেন লাইন দাঁড়াইছে, পুলিশ মারামারি করে ওই যে জি। পিটিয়ে লোকজনকে করে দিচ্ছে মানে যাতে এটাও মানুষ একটা বেশি পার্ট না অফ। আসে। জি, জি। হুম। আর আরেকটা সম্ভবত হয়তো ওই যে রিসোর্স অ্যালোকেশনের কারণে, যাতে তারা লোক পাওয়াটা থেমে না যায়, বা ধরেন মানুষ তো লাগবে কাজের জন্য, সেটা একটা হতে পারে বলে আমি মনে করি আর কি। জি, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে ধরেন এই গণভোট পরবর্তী অর্থাৎ এই যে নতুন নির্বাচন হলো, এই নির্বাচনের পরে অনেকে যেমন সন্দেহ প্রকাশ করছে যে আসলে আ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসলে আসবে কিনা এবং এটা আরো জি। বাড়তে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন। আপনি কি মনে করেন আসলে এই নির্বাচন পরে রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু আসবে এবং আসলেও কি কোন ধরনের শঙ্কা রয়েছে কিনা সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন।
আহ, এটা ডিপেন্ড করবে, একটা জিনিস ডিপেন্ড করবে, ধরেন রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটা খুব বড় পয়েন্ট হবে আওয়ামী লীগ আর কি, যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সাপোর্টার বা আওয়ামী লীগ যারা করছে তারা কি তাদের ডেস্টিনেশনটা কি হবে। হ্যাঁ, তো সেখানে বিএনপি এখন যেই স্টেপটা নিচ্ছে, এটা আমি মনে করি খুব স্মার্ট স্টেপ, যে তারা কাইন্ড অফ আওয়ামী লীগকে কনসলিডেট করে নিতে চাচ্ছে নিজেদের মধ্যে। কারণ যেই রিয়ালিটি এখন, হ্যাঁ, যে আওয়ামী লীগের ফিরে আসা খুব কঠিন। কারণ প্রথমে তো আপনার ওই যে ওই দিন ইউনূস সাহেব যেটা বললেন, যে প্রথমে তো ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে, ওইটা ওই বডি ল্যাঙ্গুয়েজটা দেখাতে হবে, তা নইলে কেন এই জেনারেশন কেন মানবে। হুম, প্লাস বিচারগুলো হতে হবে। তো এখন শেখ হাসিনার বিচার মেনে কোনোদিন কি আওয়ামী লীগ ব্যাক করবে, এদেশে এই কোয়েশ্চেনটা থেকে যায় আর কি। তো এটা খুব বড় একটা ইস্যু হবে। মানে এখন প্রশ্ন হচ্ছে যে এদেরকে কিভাবে কনসলিডেট করবে এটা। তো এটার একটা আর্লি সাইন বোঝা যাবে এবার ইলেকশনে। যেমন ধরেন বাংলাদেশে আপনার 2008-এর ইলেকশনটা ছিল কিছুটা আপনার ওই যে ইলেকশনের পরে, ভোটের পরে কিছু ব্যালট ঢোকানো হয়েছিল 10%-এর মতো, যে জন্য 79% টার্ন আউট হয়েছে। কিন্তু জেনারেলি আগের সব ইলেকশন যেগুলো আর কি, ধরেন আগে যে 3টা ইলেকশন ফেয়ার ইলেকশন হয়েছিল, ওগুলো দেখা যাচ্ছে মোটামুটি 70%-এর কাছাকাছি একটা নাম্বার হচ্ছে আপনার মানে কি বলা যায় যে একটা ভালো টার্ন আউট, বা একটা কি বলে যে উৎসব মুখর নির্বাচন বলতে যেটা বুঝি ওইরকম টার্ন আউট। এখন এবার যদি আমরা দেখি এটা 55-এ নেমে আসে, 15% কমে গেছে, তাহলে এটা একটা আইসান দিবে যে আওয়ামী লীগকে আমরা কিভাবে কনসলিডেট করব। কারণ তা না হইলে ডেমোক্রেসি কাজ করবে না। 55% একটা মানে বিশাল সংখ্যক মানুষ করবে না। কিন্তু এটা যদি ধরুন 65+ হয়, তাহলে বোঝা যাবে যে আওয়ামী লীগ সমর্থক যারা, তারা বাস্তবতা মেনে নিচ্ছে এবং তারা ডেমোক্রেসিতে অংশ নিচ্ছে। তো ওই ওই নাম্বারগুলো দেখে জাজ করতে হবে আর কি, যে বা বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোকে জাজ করতে হবে যে কিভাবে তারা এই চ্যালেঞ্জটা ফেস করবে আর কি পরে। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে আমি একটা বিষয় সর্বশেষ করতে চাই যে ধরেন আমরা দেখেছি যে বাইরের দেশগুলোতে এবং ইন্ডিয়াতেও নির্বাচনের যে জরিপগুলো হয় সেগুলা খুব মানে কম বেশ অল্প ফ্লাকচুয়েশন থাকে। যেমন মনে করেন যে হয়তো ১ মাস আগে যেটা হলো সেটা হয়তো 1% যেটা হয় পরের মাস, মানে যতগুলো আলাদা আলাদা জরিপ হয় সবগুলা জরিপেই খুব বেশি পার্থক্য নরমালি থাকে না। মানে একই টাইপের জরিপের পার্থক্য থাকে না। কিন্তু বাংলাদেশে আমরা দেখছি যে যতগুলা জরিপ হয়েছে সেটার পার্থক্যটা অনেকটা আকাশ পাতাল টাইপের। অর্থাৎ মানে আচ্ছা, বেশি। এই যে জরিপের পার্থক্যটা এবং আপনার কাছে আমার তুলনামূলক কোন জরিপটা সবচেয়ে বেটার মনে ও হয়েছে? না, আমি কিন্তু একটু দ্বিমত পোষণ করি, যে ধরেন বাংলাদেশ এখন পর্যন্ত ইনোভেশন 2টা জরিপ করছে একটু আর্লি স্টেজে, এই 25-এর প্রথম দিকে আর মাঝামাঝি। হ্যাঁ, তারপরে ওই যে আইআরআই একটা জরিপ করলো সেপ্টেম্বরে, আর এখন এই যে এই কিছুদিন আগে 2টা জরিপ করলো। ওই যে একটা হচ্ছে ওই কি যেন নামটা ভুলে গেলাম, সরি নামটা আসতেছে না মাথায়, ন্যারেটিভ, ন্যারেটিভ প্লাস আরো কিছু এসে, আর আরেকটা হলো আপনার ওই যে আইএডিএস। তো এই যে 5-6টা জরিপ হলো, হ্যাঁ, এই 5-6টা জরিপের মধ্যে আইএডিএস এর জরিপটা শুধু একদম ডিফারেন্ট রেজাল্ট দেখাচ্ছে, যে বিএনপি 70, জামাত 19, এনসিপি মনে হয় 5 বা 6। হ্যাঁ, কিন্তু বাকি সবগুলো জরিপ কিন্তু দেখাচ্ছে যে বিএনপি আর জামাত খুব কাছাকাছি, 3-4% ডিফারেন্স, আর এনসিপি 5-6 এরকম। হ্যাঁ, তো ওগুলো আমার কাছে খুব কাছাকাছি মনে হয়েছে। আর প্রথম আলো যে জরিপটা করছে এটা কিন্তু আসলে কাকে ভোট দিবেন ওই জরিপ না। প্রথম আলো জরিপটা করছে যে কে ক্ষমতায় আসবে। তো এটা তো মোস্ট পিপল বলবে, মানে এটা তো আপনি ভোট দিবেন কাকে সেটার সাথে রেলেভেন্ট না। আপনি যেমন অনেকে আছে ভোট দিবে এনসিপি কে বা জামাতকে বা হয়তো যে চরমোনাইকে, কিন্তু তারা ধারণা করতেছে যে ক্ষমতা আসবে বিএনপি। তো
প্রথম আলোর জরিপটা আর কি ভিন্ন জরিপ, কাজেই আমার মনে হয় যে জরিপগুলো কনসিস্টেন্ট, যে মোটামুটি আমার যেটা ইস্যাতি যে 30% মতো পাবে জামাত, 35 এর কাছাকাছি পাবে বিএনপি, আর এনসিপি 5-6%। এই এখন ওই যে ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়াতে খুব মানে হেড টু হেড লড়াই হবে। কিন্তু বিএনপির জন্য যেটা সুবিধা, যে বিএনপির ভোট ব্যাংক খুব কি বলা যায় যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কান্ট্রি, কিন্তু এনসিপিরও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, কিন্তু 5-6% তো হবে না। কিন্তু জামাতেরটা হচ্ছে পকেট ইউনিফর্মের চেয়ে দেখা যাবে যে আপনার খুলনা, রংপুর বা ওই যে রাজশাহী কিছু নির্দিষ্ট কিছু জায়গায়, চিটাগাং কিছু জায়গায় পকেট হিসেবে, যে জন্য ওরা আসন কম জেতার কথা। জি, ধন্যবাদ। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। আপনি খুবই সুন্দরভাবে অনেকগুলো বিষয় খুব চমৎকারভাবে বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। পরবর্তীতে কথা হবে নতুন বিষয়ে, নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।